জয়চর পাহাড় থেকে এখন বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ওই যেটা বললাম, আমরা আসানসোল হয়ে তারপর দুর্গাপুর হয়ে রানীগঞ্জ দিয়ে উঠতে হবে প্রথমে আসানসোলে, তারপর দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে বনগাঁ যাব, ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে যাব। যে রোডে এসেছিলাম NH-19 জিটি রোড যেটা, সেটা দিয়ে যাব। মেঘলা ওয়েদার আজকে, বৃষ্টি না হলেই বাঁচা, বৃষ্টি হলে আবার একটু অসুবিধা হয়ে যাবে। তো আমাদের জার্নি করতে হবে ওরকম 320-30 কিলোমিটার মতো। চলো এরপর আমাদের যেতে হবে সোজা। আমাদের ইচ্ছে ছিল জয়পুর ফরেস্টে যাব, বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টে, জয়পুর জঙ্গলটা ঘুরে তারপর যাব, কিন্তু ওই দিকে ঘুরতে গেলে আরও প্রায় মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার মতো বেশি পড়ছে। ওর জন্য আমরা বাঁকুড়া রোড, যেটা দুর্গাপুর বাঁকুড়া রোড, দুর্গাপুর পুরুলিয়া রোড, ওটা ধরে এখন যাচ্ছি। বাঁকুড়া রোডে উঠবো, তবে বাঁকুড়ার মধ্যে ঢুকবো, বিষ্ণুপুরের দিকে যাওয়া হবে না। এখান থেকে শালতোড়া সোজা 28 কিলোমিটার, বাঁকুড়ার 67, রানীগঞ্জ 56, রানীগঞ্জ দিয়ে আমাদের যেতে হবে। নেজিয়া 47, আমাদের রানীগঞ্জ যেতে হবে সোজা 56 কিলোমিটার। যত এগোচ্ছি তত বৃষ্টিটা বাড়ছে, বৃষ্টিটাও বাড়ছে। ঠাকুর করে যদি বৃষ্টিটা রাত 8টার পরে আছে খুব ভালো হয়, বাড়ি পৌঁছে যায়। রোদ এত উঠুন, রোদের গরমে কোনো ব্যাপার না, যত গরম লাগেও তাও বাড়ি চলে যাওয়া যাবে বা বাইক চালিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু বৃষ্টি যদি হয়, বৃষ্টিতে বাইক হয়ে যাওয়ার বিশাল পায়। বরঞ্চি এইদিকে চলে গেছে, যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছিলাম, তো বরঞ্চি যাওয়ার সময় ঢুকতে পারছি, আসার সময় ঢুকতে পারছি না। কিছু কিছু পুরুলিয়ার জায়গা ছেড়ে রেখেছি যে আবার নেক্সট ইয়ার আসার জন্য। সব জায়গা কমপ্লিট করে দিলে তো আসার আর যে আগ্রহ সেটা কমে যায়, বা থাকে না। ওই জন্য বেশ কিছু জায়গা ছাড়া রয়েছে। আর ওয়াটারফলসগুলো উঠতে পারে, ওই ওয়াটারফলসগুলো ছেড়ে দিয়েছি, ওগুলো যাইনি। ওগুলো বৃষ্টির কম পরে আসবো বা পুজোর সময় আসবো কোনোবার, এবার না হোক পরের বার বা তারপরের বার। আর নেক্সট ইয়ার বরন্তি, বরপঞ্চভোগ এগুলো করার ইচ্ছে রয়েছে, বা পাঞ্চের বাঁধ, এগুলো পুরো বাদ দেওয়া রয়েছে। ডাম্পারগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, সামনে মানে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। নিচ থেকে ওঠার নিচে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে চেক তো, এখানে কোনো দুইটাও দাঁড়িয়ে রয়েছে, প্রচুর হবে তারপরে গাড়ি 5 ঘন্টা 55 কিলোমিটার আর বাকি আমাদের গাড়ি দেখছে। চলে এসেছি সুখদামোড়ে, সুখদামোড়ে আমাদের ভাঁ দিকে যেতে হবে এই রাস্তায় আর যেতে হবে 1.5 কিলোমিটার। মাঠে ঘুরে দিয়েছে যাবে রাস্তার মধ্যে একদম উঠোন মনে করে ওইগুলোকে ছেড়ে দিয়েছে।
দিকে চলে আসছে। এই সাগর সব এই অবস্থা। যেতে হবে পাঁচশো মিটার গিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে। ডান দিক দিয়ে যাওয়া যাবে বা সোজা রাস্তা যাওয়া যাবে, একটু বেশি। যেমন দুর্নীতার দেখাচ্ছে তেমন চলে যাবে। এই যে এসছি, এখান থেকে আমাদের বাড়িতে যেতে হবে। খালতোরা খালতোরা গান্ধী যাচ্ছে। আমরা এখন রয়েছি খালতোরা। খালতোরা থেকে রানীগঞ্জের দূরত্ব আরও এখান থেকে প্রায় 26 কিলোমিটার। আর খালতোরার বামনিখোলা গ্রাম থেকে আমাদের প্রায় 26 কিলোমিটার চালিয়ে যেতে হবে রানীগঞ্জে। এটা NH-14 ন্যাশনাল হাইওয়ে 14। এই রাস্তা ধরে মোটামুটি 18 কিলোমিটার যেতে হবে। মেঘলা করে এসছে আকাশ, সময়টা মলিন লাগবে চারদিক সব। অনেকক্ষণ পর আজকে রোদের দেখা মিলেছে, বেশ ভালো লাগে রোদের দেখা পেয়ে। এবার যদি মেঘটা কেটে যায় পুরো দিকে। এবার পাহাড় থেকে যত এদিকে নিচে নেমে আসছি, পাহাড়ি এলাকা থেকে যত নিচে নেমে আসছি তত বৃষ্টির পরিমাণটা কমতে আসছে। আর আমি ফোন করে শুনলাম ভাই ওদিকে তো বিশাল রোদ, বৃষ্টির কোনো নাম বংশ নেই ওদিকে, পাহাড়ি বৃষ্টি। হেভি বাম্পার দেওয়াই ঠিক আছে, কারণ বিশাল মোড় এটা। এদিক থেকে এসেছিলাম, একই রাস্তা দিয়ে এসেছিলাম, একই রাস্তা দিয়ে যাচ্ছি। রোদ উঠে কাল তো বৃষ্টি পড়ে যাচ্ছে, ওটা এরকম থাকে মনে হচ্ছে। কোনো ইন্ডিকেটার কিচ্ছু নেই, হঠাৎ করে টান দিই। এখন 40 কিলোমিটার বাকি আছে।
বিশাল গরম পড়বে। ভাবলাম রোদ উঠেছে, বৃষ্টি হবে না, বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেশি এখানে এইদিকে। ও সামনে মনে হচ্ছে আরও বেশি বৃষ্টি হচ্ছে। আর মোটামুটি 4 কিলোমিটার গেলে আমরা NH-14-এ উঠবো। সেখানে হয়তো দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে, কিন্তু এর মধ্যে নেই। আবার ওই চাকরিতে আবার মোটামুটি এখন দাঁড়াবো না, দেখছি আস্তে আস্তে করতে চলে যাই, একদম জোরে না পড়া পর্যন্ত দাঁড়াবো। সেগুলো আশা করি চলবে না, থাকবে থেকে থাকবে। আবার বাড়ি চেনুয়া গ্রাম, সামনে সাথে করে বৃষ্টিটা একটু কমে যায়। মোটামুটি রাত 8টার পরে হলে কোনো ব্যাপারই থাকবে না, কিন্তু এখন তো বৃষ্টি নেই। গরুর গাড়ি এদিকে প্রচণ্ড বিশাল, পাহাড়ের দিকে একদমই নেই। আমি চলে এসেছি লেজিয়ার মোড়ে, ওখানে থেকে আবার সেই বাম্পার থেকে রোড ধরেছি। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে এটা NH-14 ন্যাশনাল হাইওয়ে 14 ধরতে হবে আমাদের। এই রোডে আমাদের মোটামুটি 6 কিলোমিটার যেতে হবে। বৃষ্টি তো কমছেই না, সমানে করতে আছে। এটা হচ্ছে শ্যামাপুর মোড়। শ্যামাপুর মোড়ের মাঝে এরকম একটা বড় ইলেকট্রিকের টাওয়ার, রাস্তার মাঝে এরকম টাওয়ার। টাওয়ারটা রাস্তাটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। বিশাল রাস্তা, একদম হাওয়া দিয়ে গতিতে চলে আসে। পাশেই হচ্ছে রেল রোড। রেল রোড বলতে রেলের ট্রাক, রেলের ট্রাকের পাশ দিয়ে রাস্তা। সামনে একটা নদী রয়েছে, নদীটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদী থেকে বাড়ি তুলছে। আচ্ছা আচ্ছা, এখন বাড়ি তুলছে। বর্ষাকালে আসলে এই নদীতে বিশাল জল হবে, তখন বাড়ি তুলতে পারবে না। ওই জন্য এখন বাড়ি তুলছে, যাওয়ার মতো ইচ্ছে মতো বাড়ি তুলছে।
দামোদর নদী না, দামোদর অ্যাকচুয়াল নদ। নদীর পুরুষগুলো হচ্ছে নদ, দামোদর হচ্ছে নদ। ট্রেনে আসলেও আপনাদের দামোদর নদ পার হয়ে তারপর যেতে হবে। বাজে অবস্থা হয়েছে এখানে, হ্যান্ডেলের ওখান থেকে পুরো ঘুরে গেছে। রানীগঞ্জে ঢোকার আগে বিশাল জ্যাম, 250 মিটার গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। তার মধ্যে এরকম জ্যাম যদি রাস্তায় হয় এমনি দেরি হয়ে যাবে। বাজে অবস্থা, পরপর সারিবদ্ধভাবে প্রচুর গাড়ি যায়নি। আসানসোল রানীগঞ্জের রাস্তা আছে, যা খুশি যখন যা খুশি ডান দিকে দুটো হয়ে গেল একদম। আবার এই যাচ্ছে সামনে, জ্যাম আরও বাড়াতে। রানীগঞ্জটা বিশাল ঘিঞ্জি এলাকা, মানে অত্যন্ত জনবহুল, এবং এখানে রাস্তাঘাটও বিশাল সরু। যা চালাচ্ছে এলাকার সবাই হেলমেট ছাড়া। স্কুল থেকে আজকে রং খেলে বাড়ি আসছে। রং খেলা শেষ হচ্ছে না, রং খেলা হয়ে গেছে 5-6 দিন হয়ে গেল, আজকে রং খেলছে না। রানীগঞ্জটুকু পার হতে অনেক সময় লেগে যাবে। আস্তে, গাছটাকে ধরে রাখতে হবে। মসজিদের বাইরে অনেক গাড়ি বসে রয়েছে। এইটুকু পার হতে অনেক সময় লেগে যাচ্ছে। আগে গেলে আবার জ্যাম হবে বেশি। সামনে কাজ হচ্ছে, অর্ধেক রাস্তা খুঁড়েছে। ইচ্ছে মতো আগে চলে যাচ্ছে, কি আবার জ্যাম করবে।
আমরা এখন ডাইরেক্ট ওয়ান ওয়েতে উঠে যাবো। জিটি রোড দেখা যাচ্ছে সামনে, NH-19 যেটা। তো আর 800 মিটার গেলে ডান দিকে বাঁক নিয়ে আমরা ওই রোডেই উঠবো। রানীগঞ্জের আগের দিন যে রোডটা দিয়ে গেছিলাম রানীগঞ্জের ভেতর দিয়ে, সেটা থেকে এটা অনেকটা শর্টকাট হলো ওঠার জন্য, কারণ আগের দিনটা একটু বেশি ছড়ালো কাছালো ছিল। আর এদিকে কয়লার খনি, এটা এই যে কয়লার খনি। রানীগঞ্জ কয়লার খনি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন হয় রানীগঞ্জ থেকে। বাঁ দিকে আসানসোল আর ডান দিকে দুর্গাপুর। আমরা দুর্গাপুরের দিকে চলে যাবো ডান দিকে। এটা ক্রস করে আমরা ডান দিকে যাবো। ইচ্ছে মতো টোটো যায়, টোটোর কোনো মানে ঠিক নেই। বলবো দুপুর 2 বাজে, এখন 2:11। আমরা প্রথমে কিছু খেয়ে নেবো দাঁড়িয়ে। টাকা সাইড এসপি এটা নিয়ে বেরিয়ে যাচ্ছে আগে, টাকার এত তাড়া। তো এই রোডে উঠে গেলে টানা এক রোডে যাবো একদম পুরো শক্তিগড় পর্যন্ত বর্ধমানে, তারপর ওখান থেকে অন্য রোড। তার আগে খাওয়ার জায়গা যদি থাকে, নেই তাহলে উঠেই যাই। নাম একটু আগের দিন সকালবেলায় এই হাই রোড দিয়ে গেছিলাম, তো ওর জন্যে এতটা ভিড় ছিল না, এতটা যানজট ছিল না। আজকে দুটো কত বাজে এখন, 2:14। যানজট প্রচুর এখন, তবুও ওয়ান ওয়ে যেহেতু চালিয়ে একটুখানি শান্তি আছে। এখান থেকে দুর্গাপুর 2, কলকাতা 183, বর্ধমান 73, বনগাঁ 307। কলকাতা থেকে বনগাঁ দূরে এখান থেকে।
এতক্ষণ যেভাবে চালিয়ে আসলাম তার থেকে এই রোডে উঠে চালিয়ে অনেক শান্তি, সুন্দর যাওয়া যায় আর এতটা ধকলও হয় না। আমরা প্রায় 110 কিলোমিটার মতো আসলাম 1 ঘন্টা 20 মিনিটে। 1 ঘন্টা 20 মিনিটে 110 কিলোমিটার এসেছি। স্পিডও প্রচুর ছিল। খেতে দাঁড়িয়েছি এখন শক্তিগড় থেকে কিছুটা আগে। তো অবস্থা খুবই খারাপ এখন। এখানে খাবার দাবার কিচ্ছু নেই, শুধু চপ পেয়েছি, চপ খাচ্ছি। চপ খেয়ে এখান থেকে অনেকক্ষণ বসা হয়েছে গাড়িতে। এখান থেকে একটুখানি বসে পেছনটাকে রেস্ট দিয়ে আবার আমরা রওনা হবো শক্তিগড়ের দিকে। তো এখানে একটু ভেজিটেবিল চপ আর চা খাওয়া হলো। চা খেয়ে 10 মিনিট রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। মোটামুটি 110 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে স্টপ করলাম। 110 কিলোমিটার না, হিসেব করে দেখতে গেলে 178 কিলোমিটার, একদম ওখান থেকে
জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে মাঝখানে থামিনি, মাঝখানে শুধুমাত্র লুকিং গ্লাস টাইট দিতে একটু থেমেছিলাম, বাদ বাকি থামা হয়নি। গাড়ির স্পিড ভালোই রেখেছিলাম। তো এখান থেকে ওই শক্তিগড় থেকে কিছু জিনিস নেবে, মানে ল্যাংচা মিহিদানা এগুলো নেবে রতনের ইচ্ছে। রতন নেবা? নিতে হবে, বিখ্যাত খাবার তো ওখান থেকে নিতে হবে। তাই এবার ওখানে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে ওখান থেকে নিয়ে চেষ্টা করবো একটা না চলে যাওয়ার। আবার জিটি টোটাই উঠেছি, উঠে এখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার গেলে শক্তিগড়। শক্তিগড়ে দাঁড়াবো, মোটামুটি 5 মিনিট পর্যন্ত দাঁড়াবো, বেশি দাঁড়াবো না। ওখান থেকে ওই ল্যাংচা পিজাটাগুলো কিনেই বেরিয়ে যাবো। এখন বাজে 4:16, 4:18, যাই হোক। ব্যাপার হচ্ছে সকালবেলা পুরুলিয়ার ওইদিকে যা বৃষ্টি হচ্ছিলো বা যা ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার, দেখে মনে হচ্ছিলো এদিকের অবস্থা কী হবে। তো এদিকে কোনো ব্যাপার না, সেটা ওইদিকে পাহাড়ি মেঘ, ওই পাহাড়ের অঞ্চলেই একটু মেঘলা ওয়েদার হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। এইদিকে পুরো খটখটে, এদিকে মেঘও নেই, বৃষ্টির তো কোনো নাম বংশ নেই, মেঘও নেই। এদিকে ভালোই রোদ রয়েছে। পুরুলিয়ায় রোদ থাকবে, যে গরমটা অনুভব করা যায়, এদিকে অতটা নেই। এখানে তো ভালোই জ্যাম, এখানে আবার জ্যাম কেন? অনেকটা জায়গা যায়, এটা তো নিউজ দিয়ে গেলে ভালো হতো। যাওয়া যাবে? ট্রাই তো করি। পুলিশ দাঁড় করিয়েছে, স্কুটি গাড়ি দাঁড় করিয়েছে। ন্যাশনাল হাইওয়েতে এরকম গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছে পুলিশ। যাবো যাবো চেকিং চলছে, ওরাই জানে। বিভিন্ন ল্যাংচার দোকান, আদি ল্যাংচা নিকেতন, আদি গণেশ ঘোষের বিখ্যাত ল্যাংচা, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, মামা ভাগ্নে আদি ল্যাংচা, সব ল্যাংচার দোকান এদিকে। হ্যাঁ, আমরা সামনে জমেছিলাম, এই সামনে গিয়েই কিনবো। মানে কে কোন দোকান কত বেশি পুরনো, ওই জন্য আদি ল্যাংচা এইসব ল্যাংচা নাম দেওয়া হয়েছে। বাদিকে ধার ইন্ডিকেটার দিলাম, সামনেও নিশ্চয়ই আরও অনেক ল্যাংচা রয়েছে, ল্যাংচার দোকান, আর একই রকম সব ল্যাংচা। ল্যাংচা ভবন, হ্যাঁ উল্টো দিকে একটা ছিল ল্যাংচা ভবন, ল্যাংচা ভুবন, এটাই ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন। এটা আরও বেশি পুরনো, ওই জন্য আদি ল্যাংচা ভবন। এখান থেকেই তো নিয়েছিলাম, হ্যাঁ ওই দিকের দোকানটা থেকে নিয়েছিলাম। আর সামনে হচ্ছে ল্যাংচা ঘর, ও যে কোনো একটা জায়গা থেকে নিলেই হলো। আর একটু সামনে রয়েছে আরও একটা দোকান, ওখান থেকে নিই। ল্যাংচা সাগর আর ল্যাংচা বাজার একই, ডান সাইড বা সাইডে একই দোকান হবে, আদি ল্যাংচা প্যালেস।
এখান থেকে নিই আদি ল্যাংচা প্যালেস থেকে। এটা কি আদি ল্যাংচা প্যালেস, তাই তো? আদি ল্যাংচা প্যালেস থেকে ল্যাংচা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে 10, এটা 20, ওইটা কত? 5। এটা মাঝারি, এটা ছোটো, এটা বড়। যাই হোক 10 টাকা ল্যাংচাই নেওয়া হচ্ছে। একটা 20টা, একটা 10টা দিলে। আর সীতাভোগ কত করে? 30 টাকা সব। তাহলে 300 সীতাভোগ দিয়ে দাও। আর ওই বাড়ির জন্য ওই 100 করে 2 জায়গায় দিয়ে দাও সীতাভোগ। 100 করে 2 জায়গায় দিয়ে দাও। না, সিল অবস্থায় কতক্ষণ থাকবে তাই বলছে? 2-3 দিন থাকবে সিল অবস্থায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। 2টো প্যাকেট দাও। এই ল্যাংচা আর এটা একটা প্যাকেট দাও, আর এটা একটা প্যাকেট দাও। ও ল্যাংচা গরম রয়েছে না, এই সীতাভোগ গরম রয়েছে। হুম, ওইটা আর এটা আলাদা। না না, ওইটা আর এইটা একটা করে 2 জায়গায় যাবে তো, ওটা বুঝতে হবে। হ্যাঁ, ফুল দরকার নেই থাকার। তো ল্যাংচা মিহিদাতা সবই নেওয়া হলো। এটা হচ্ছে আদি ল্যাংচা প্যালেস। এটা হচ্ছে আমরার মধ্যে পড়ে, শক্তিগড় আমরা, পূর্ব বর্ধমান। রতন সব ওর ব্যাগে নিয়েছে, ওর ব্যাগে ল্যাংচাগুলো সেট করে। এখন এখান থেকে মোটামুটি আরও ওই 220-22 কিলোমিটার মতো বাকি। আরও একবার থামতে হবে, কারণ টানা 220-22 কিলোমিটার চালানো যাবে না। চেষ্টা করব একদম ডাইরেক্ট ঈশ্বরগুপ্ত সেতুর আশেপাশে গিয়ে থামার। এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব আবার। ব্যাগ কত ভারী হলো বলো? ফুল লোড ব্যাগ, ফুল লোড ব্যাগ এখন। আর আমার ব্যাগটা ভারী হয়েছে। হ্যাঁ, এবার ভারী হয়েছে। আর এই হচ্ছে সেই হ্যাঁ, সুদীপের দিদা দিয়েছিল সেই সজনে ডাঁটা, এখন শুকিয়ে গেছে। ওটা একটু বাড়ি গিয়ে জল দিতে হবে, কারণ সকালবেলা বেরিয়েছি তো। ওদের বাড়ি থেকে বেরোলাম সকাল 8:30টায়, এখন বাজে 4:30। পুদিনা পাতাটা কেমন আছে? পুদিনা পাতা ও যা হয়েছে হোক। কালকে ওই সোনাবানা হাট থেকে পুদিনা পাতা কিনেছিলাম, আর 3 প্যাকেট দিয়েছিল, 3 বান্ডিল, 3 আটি 10 টাকা। ওর অবস্থা কাহিল, বাড়ি পর্যন্ত যাবে কিনা জানি না। এই রোড দিয়ে গাড়ি চলে আমার মনে হচ্ছে যদি বাড়ি পর্যন্ত পুরো এই রোড চলে যেত জিনিসটা ভালো হতো, কারণ এখানে যা স্পিডে চালাতে পারছি, এরপরে যেই যদি ঢুকবো এত স্পিডে চালাতে পারবো না। সামনে গাড়ি খারাপ হয়ে গেছে। করে যাচ্ছে এখান থেকে বাকি আর 122 কিলোমিটার, মোটামুটি আর 60-70 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবে। ওপরে যাবো না নিচ দিয়ে যাবো তাই ভাবছি। হ্যাঁ, ওপর দিয়ে তো দেখাচ্ছে না, নিচ দিয়ে যেতে হবে আমাদের। নিচ দিয়ে গিয়ে এটা এই পুরনো দিল্লি রোড দিয়ে আমাদের যেতে হবে। ওপর দিয়ে সোজা কলকাতা বেরিয়ে গেল। দেখাচ্ছে তো এটা, এবার জানি না ওপর দিয়ে গেলেও হতো। বাঁদিকে পলফিল্ড স্টেশন,
পালসের স্টেশন হচ্ছে এখানে, এখানে বর্ধমান লাইনে পড়ে, হাওড়া বর্ধমান লাইন হতে পারে। সামনে চলছে, আমাদের আগে থেকেই পা দিকে যেতে হবে। पाँच मीटर चौड़ाई रास्ता, बाइकेर रास्ता। अरे আবার সে ভুল করে দিতে পারলাম। যখন আমাদের যেতে হবে এইটা দিয়ে, আবার কিছু একটা বাজছে না। আরো 11 কিলোমিটার যেতে হবে, তারপরে আমাকে যেতে হবে নগরা দুরাপুর। সিটি আরও 11 কিলোমিটার গেলে নগরা দুরাপুর হবে। সিটি পুরো জার্নি হচ্ছে ভাগ করে দিচ্ছে দুদিন, কিন্তু একদম দেখাচ্ছে না একবারে। এরকম দেখালে বিরাট, তারপরে 17, তারপরে 8, এরকম করে দেখাচ্ছে। মোটামুটি যদি সিটি রোড দিয়ে জার্নি হয়, যদি যোগ চেষ্টা করা যায় মোটামুটি 140 থেকে 30 কিলোমিটার সিটি রোড দিয়ে যাচ্ছে। সোজা চলে গেলে কলকাতা, বাঁদিকে গুড়া, আমরা সোজা গিয়ে বাঁদিকেই আমাদের দেখতে হবে। আর 700 মিটার পরে আমাদের বাঁদিকে চলে যেতে হবে গুড়াপের দিকে। এই জায়গা থেকে আমরা এতক্ষণ ভালো রাস্তা চালিয়েছি, এখন ভাঙা রাস্তা চালাতে হচ্ছে। এর থেকে বড় ইরিটেটিংয়ের বিষয় আর কিচ্ছু হয় না। যেই জায়গায় ভাঙা সেই জায়গায় পুরো ভাঙা, মানে এঁকে বেঁকেও যাওয়া যাচ্ছে না এখন অবস্থা। না, 90 কিলোমিটার বাকি আছে। কিসের এটা? বাপরে বাপ, এত বড় দোকান, গেট চলে আসছে রাস্তার উপরে, রাস্তার অর্ধেকের বেশি চলে আসছে গেট খোলার সময়। হ্যাঁ, বিশাল লোক, রাস্তাটা মনে হয় দোকানের মালিকের, দান করে দিয়েছে রাজ্য সরকারকে রাস্তা, এরকম অবস্থা। মোটামুটি আলো থাকতে থাকতে 24 কিলোমিটার কভার করে দিতে হবে। 24-28 কিলোমিটার বাকি আছে। আলো থাকতে থাকতে কভার না করলে এই যারা আলু নিয়ে যাচ্ছে হচ্ছে এই ট্রাকে করে, পুরো হেলে ছাড়ার মতো চালাচ্ছে। তাই আলো থাকতে থাকতে আর 18 কিলোমিটার বাকি, এটা কভার করে দিতে হবে। 5টা 23, 18 কিলোমিটার আধ ঘন্টায় হয়ে যাবে। আরে রাস্তা যেভাবে নিয়ে যাচ্ছে, একদিক দিয়ে নিয়ে যাও, ওই টাকা অবস্থা। কোনো ঠিক ঠিকানা নেই, গরুর মতো গরু যাচ্ছে, ওরা মোটামুটি হেঁটেই যাচ্ছে। রাস্তা হতে আমরা যাচ্ছি, আমরা দেখাচ্ছে তাই। পুরো কনজাস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, বিশাল জ্যাম এখানে। তারপর যে এই সাইড দিচ্ছে না, চাপিয়ে সাইড দিতে পারে, তাও চালাচ্ছে টোটোর মতো। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি নিয়ে যদি টোটোর মতো চালায়, ওই দেখো অবস্থা দেখো। আর 78 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 11 মিনিট 7 থেকে 40। কিছু মাঝখানে দাঁড়াতে হবে, মোটামুটি 60 কিলোমিটার বাকি থাকতে এক জায়গায় দাঁড়াবে। কারণ সেই সকালে বেরিয়েছিলাম চাকরির বাড়ি থেকে, ওই বাড়ি থেকে মুড়ি আর ছোলার চাটনি
বা ঘুগনি যেটাই বলি, এটা খেয়ে এখনও হইতো। তারপরে রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি, শুধু খেয়েছি জল, ধীরে ধীরে জলচন্ডী পাহাড়ে ওঠার আগে লেবু জল আর ঘুগনি না, সত্যি করার আগে হচ্ছে একটা করে ভুজিতে ঢুকতে হবে। একটা প্রাইমারি স্কুল পার হলাম, লেখা আছে জামাই জঞ্জাল আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। জামাই জঞ্জাল, হুগলির মধ্যে জামাই জঞ্জাল বলেও একটা স্কুল আছে। যাই হোক, ক্যামেরা সবসময় অন থাকে না, ওর জন্য সব কিছু দেখানো হয় না। ক্যামেরা সবসময় অন থাকতে গেলে ওই যতক্ষণ জার্নি করছি 8-9 ঘন্টা ততক্ষণ অন রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। মোটামুটি আর 65 কিলোমিটার বাকি। একটা ভালো খাবার জায়গা থেকে রাখা হবে, যেখানে ভালো খাবার পাওয়া যায়, ড্রাইভার না হয়। আর হয়ে গেছে সামনে রাস্তা, সেটাই বলতে চাইলো। আমরা একটা ভালো খাবার দোকান খুঁজতে গেলে কোথাও পাচ্ছি না। যদি খাবার দোকান পাওয়া যায় একটু দাঁড়িয়ে খাবো, কারণ সারাদিন সেই সকালবেলা কিন্তু ডুবি পড়েছে। কল্যাণী এখান থেকে 7 কিলোমিটার, কলকাতা 58, ডানকুনি 36। সেখান থেকে বাঁ দিকে যাবো আমরা কল্যাণীতে। বাঁ দিকে মানে আমাদের মেন রাস্তায় ওঠার আগে বাঁ দিকে নিয়ে নিতে হবে। ওই রাস্তাটার নাম হচ্ছে গাজাঘন্টা রোড। গজাঘন্টা গাজাঘন্টা যা কিছু বলা যায়। সোজা ডানকুনি, বাদিকে কল্যাণী। চলো কল্যাণী থেকেই যাই। রাত্রিবেলাও লোকজন গাড়ি বিশাল টানছে, আমাদের এখান থেকে বাঁ দিকে যেতে হবে। সোজা কাপা, বাঁদিকে নিমতলা, আর এদিকে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। আমাদের বাঁদিকে যেতে হবে নিমতলা দিকে। খাওয়া কিছু এই খাবার দোকান কিছু আছে নাকি? नेक्स्ट कॉन्सेप्ट क्या है खाने में? वो तो बिरयानी आ गई, सही नाम हो। ये বসে যাচ্ছে তো রাখলে। রতন একটা ইট দাও না। তো জার্নি করে এখন এসে পৌঁছেছি জোনপুর সিগন্যাল মোড়, নেক্সট ক্যাফে রেস্টুরেন্ট। এখান থেকে খাবো বলতে বিরিয়ানি খাবো, 80 টাকার বিরিয়ানি, দেখি কত ভালো হয়। তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে বর্ডার, এটা আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়াতে। আর রাস্তার ঠিক ওপাশে উত্তর চব্বিশ পরগনা, ওই পাশে উত্তর চব্বিশ পরগনা, রাস্তার এপাশে নদিয়া। কিন্তু আমি যাবো উত্তর চব্বিশ পরগনায়, কিন্তু নদিয়ার মধ্যে দিয়ে গেলে আমার সুবিধা হবে, এরকম একটা অবস্থা। ওইদিকে হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন, ঠিক ওই পেছন দিকে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন, আর এপাশ দিয়ে সোজা চলে যাব চাকদার দিকে। তো আগে খেয়ে নিই, অনেকক্ষণ খাওয়া হয়নি, বিশাল খিদেও পেয়েছে, আগে খেয়ে নিই। বিরিয়ানি 80 টাকা, আর এটা কত নিল পিস? 30 টাকা করে পিস, কিন্তু ঠান্ডা তো, একটু গরম করে দিতে বলো, দিয়ে দাও, গরম করে দেবে। এটা গরম হবে না একটু? একটু গরম করে দাও না। মাইক্রো ওভেন নেই? মাইক্রো ওভেন নেই? মাইক্রো ওভেন এই ঠান্ডা খেতে ভালো লাগবে না। আর এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি লেগ পিস। ও ঠিকই আছে, 80 টাকার লেগ পিস এত বড়। ডিম দিচ্ছ না তাই তো? ওখানে কস্ট কাটিং, ঠিকই আছে। দেখো সারাদিনে সকালবেলা খেয়েছিলাম হচ্ছে মুড়ি আর ঘুগনি, তারপর সারাদিন কিচ্ছু না, একটা ভেজিটেবিল চপ। আর এই এখন কটা বাজে রতন? কটা বাজে? 6টা 19। সকালে খেয়েছিলাম 7:30, এখন 6টা 19, প্রায় 6:30। 11 ঘন্টা পরে খাচ্ছি। তা খেয়ে নি চটপট। তো বিরিয়ানি খেয়ে বেরোলাম, আর 1 ঘন্টা 23 মিনিট লাগবে। মোটামুটি 8টা 9 দেখাচ্ছে, 8টা 10 বললাম। 8টা 10-এ পৌঁছাবো, আর এই দিক থেকে এইমস হয়ে যাবো। কল্যাণী এইমস এর পাশ দিয়ে উঠবো, উঠে তারপরে চাকদা হয়ে বেরিয়ে যাবো।
এবার জ্যাম কেমন থাকে তার উপর নির্ভর করছে কতটা দেরিতে যেতে পারবো বা কতটা তাড়াতাড়ি যেতে পারবো। তা 80 টাকার বিরিয়ানি, ডিম ছিল না তাই 80 টাকাতে ভালোই হলো। আর সারাদিন পরে বিরিয়ানি পেলে বেশ ভালোই লাগে। তো এখান থেকে এই রোডে আমাদের 4 কিলোমিটার যেতে হবে, তারপরে আমাদের ঢুকতে হবে রিনা রোড। রোডটার নামই হচ্ছে রিনা রোড। গয়েশপুর কুলিয়াঝিলের পাশ থেকে আমরা যাচ্ছি। তো আগের দিন এটা মনে করেছিলাম হয়তো রোডই, কিন্তু না, এটা হচ্ছে কুলিয়াঝিল। ওই পর্যন্ত গিয়েছে যেখান থেকে আমরা উঠে গেছিলাম ওই মেন রোডে। তো রিনা রোডে উঠেছি, এখান থেকে কল্যাণী এম 4.5 কিলোমিটার, আর কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে। গাড়ির চাপ মোটামুটি রয়েছে এখন। তবে আমাদের রিনা রোড দিয়ে 6.7 কিলোমিটার যেতে হবে আরও, তারপরে আমরা উঠবো হাই রোডে। হাই রোড বলতে ওই যেটা কলকাতা সিভিল রোড, ওটাই। ওখান থেকে উঠে বাঁদিকে যাবো, বাঁদিকে গিয়ে চাকদা। এই হচ্ছে আমাদের জার্নি হবে আজকে। আনন্দনগর কল্যাণীর মধ্যেই রয়েছি এখনো আমরা। এই রাস্তায় বিশাল বাম্পার, প্রত্যেকটা জায়গা যখন শেষ হচ্ছে দুটো দুটো করে বাম্পার, আর অন্ধকারে বাম্পার দেখাও যাচ্ছে না, হাই বিম দিলেও দেখা যাচ্ছে না। বাম্পারগুলো রিফ্লেক্টার লাগালে সবচেয়ে বেশি ভালো হয়, দূর থেকে বোঝা যাবে এগুলো বাম্পার। স্লো করে নেবো, নইলে একটু বেকার বেকার ঝাঁকুনি খেতে হয় অনেক। হ্যাঁ সামনে একটা রয়েছে না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে না, বোঝাও যাচ্ছে না বাম্পার কোথায়। এইখানে রয়েছে, বেশ খারাপ বাম্পার, বেকার বেকার বাম্পার দিয়েছে। ওই দেখ, এখানে দুটো বাম্পার, বুঝতেই পারলাম না, ঝাঁকুনি বেকার খেয়ে গেলাম। এতে গাড়ির ড্যামেজও বেশি হয়, ঝাঁকুনিও লাগে। সবচেয়ে ভালো হয় বাম্পারের রিফ্লেক্টটা দিয়ে দিলেন, বা বাম্পারের আগে যদি বাম্পারের সাইন দিয়ে দেয়, যেমন হাই রোডে থাকে, ওগুলো দিয়ে দিলে বেশি ভালো হয়। লারিকা, এই জায়গাটা বেশ জমজমাট বা জাঁকজমক জায়গা। বাম্পার আছে মনে হচ্ছে একটা সামনে, না না এখানে নেই। কল্যাণী এমসের সামনে চলে এসেছি। এই জায়গাগুলো আগে ছিল একদম নিঝুম, কোনো বসতি ছিল না এদিকে। এমস হওয়ার পরে, এমস এটা 1 নম্বর গেট, এমস হওয়ার পরে জনবসতি এদিকে বিশাল বেড়ে। এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কল্যাণী বেসিক্যালি পরিকল্পিত নগরী, বিধানচন্দ্র রায়ের পরিকল্পিত নগরী হচ্ছে কল্যাণী। এটা এমসের 2 নম্বর গেট, 1, 2, আর এটা 3 নম্বর গেট। এই হয়ে গেল এমস, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান কল্যাণী।
এমস ক্রস করলাম, এবার সামনে থেকে আমরা মেন রোড বা হাই রোডটা ধরবো। আমরা চলে এসেছি মেন রোডে বহরমপুর। এখান থেকে 141 বাদিকে, কৃষ্ণনগর 53। আমরা বাদিকেই যাব। বহরমপুর কৃষ্ণনগর কোথাও যাব না, আমরা বাদিকে চাকদা পর্যন্ত যাব এই রাস্তায়। অ্যাকচুয়াল যখন আমি ইয়েতে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে কল্যাণী ঢুকলাম, তখনই মনে হচ্ছে গাড়ি চলে এসেছি। কিন্তু কালকে যেখানে ছিলাম একদম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে, মারাত্মক জায়গা ছিল। মানে ওই পথটাকে বলা যায় পুরো ভয়ানক সুন্দর পথ। যেমন খাড়াই, তেমন সৌন্দর্য পথের, তেমন ওই আদিবাসী গ্রামগুলো। কি একটা গ্রামের নাম বলেছিল ওই আদিবাসী ভাষায়, ডুডুলকম না কি একটা। যাই হোক, আবার ওই ভিডিও দেখে বুঝতে হবে আমাকে কী নাম বলেছিল। বোর্ডে এখান থেকে বনগা 35 দেখাচ্ছে, আর এখান থেকে দেখাচ্ছে 35, নাকি 34। তো আরও 3.5 কিলোমিটার যেতে হবে রাস্তায়, তারপরে বাইরে নামবো আমরা। এরকম রাস্তা হলে রাতে চালিয়ে মজা, পর্যাপ্ত আলোও থাকবে, এদিকে ওয়ান ওয়ে থাকবে, কোনো ব্যাপারই না। কিন্তু চাকদা রোডে ঢুকেই মুশকিল। জলের পাইপ বসানোর জন্য, ওই গঙ্গা জলের পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য জলের পাইপ বসানোর জন্য অর্ধেক রাস্তার একটা সাইড পুরো খোঁড়া। ওর জন্য ওটাও ওয়ান ওয়ে ছিল, ওটা এখন আর ওয়ান ওয়ে নেই, এখন একদিক থেকেই যাওয়া আসা হচ্ছে। এবার ঢুকে গেছি আমাদের রোডে, চাকদা রোডে ঢুকে গেছি। ম্যাপের প্রয়োজন নেই, ওই জন্য মোবাইলটা বন্ধ করে রাখলাম, চার্জও বেশি নেই। চাকদা রোডে ঢুকে যাওয়া মানে বাড়ি চলেই গেলাম। আর এখান থেকে 28 কিলোমিটার, চাকদা চৌমাথা থেকে 28 কিলোমিটার যেতে পারলে একদম সেফ ল্যান্ডিং হবে বাড়িতে, পুরো পাহাড় ঘুরে এসে। বনগা চাকদা রোডের একটাই সমস্যা, মাঝখান থেকে হুটহাট করে সাইকেল পার হয়, মাঝখান থেকে কোথায় যে কাটা রয়েছে বোঝা যায় না। ওই জন্য একটু স্লো চালাতে হয় রাতের বেলাতে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এতে স্লো চালালে হবে না, এতে তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। উইদাউট হেলমেটেও স্কুটিটা টানছে, আমারটাই চলছে 51-তে, ওদের আরও বেশি। এই শুরু হয়ে গেল পাইপ লাইনের কাজ। এখানে আবার কী হলো? তাকে আমরা ডাকি আমাদের মূল সন্ন্যাসী শ্রী সুভাষ রায় এবং আমাদের কোষাধ্যক্ষ শ্রী গোবিন্দ রাহা মহাশয়। আপনি আমাদের রাস্তা জুড়ে অনুষ্ঠান, আমরা এখানে বানিয়েছি। অস্থায়ী মঞ্চ বানানোর জন্য মেন রোডই পড়ে, যাতায়াতের কোনো ব্যাপার না। যদি অ্যাম্বুলেন্স আছে তাও তাকে ঘুরে যেতে হবে বা আস্তে আস্তে যেতে হবে। এই হচ্ছে এখনকার অবস্থা। অস্থায়ী মঞ্চ বানিয়ে দিয়েছে, কাউকে সম্বোধনা দিচ্ছে হয়তো, ওই কী বলে ওটাকে, চড়ক কদিন পরে চড়কে হয়তো সন্ন্যাসীদের সম্বোধনা দিচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম। অস্থায়ী মঞ্চ তৈরি করেছে রাস্তার উপরে, যা কিছু হোক না কেন অস্থায়ী মঞ্চ রাস্তার উপরে। ঠিক আছে, সামনে অন্ধকার, আমাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। এই রোডে সাইকেল চালানোর সংখ্যা অনেক বেশি, সাইকেল প্রচুর চলছে, ওই জন্য গাড়ি বেশি জোরে চালানো যায় না। আর বনগা চাকদা রোডের বাস বিশাল রাত চলে এখানে। এখানে আবার ওয়ান হয়েছে, তার কারণ এখানে কীর্তন হচ্ছে, তাই। বাহ, কি সুন্দর রাস্তায় কীর্তন হচ্ছে। হরিবোল সে ঠিক আছে, সবই মানছি, ভক্তি শ্রদ্ধা সবই ঠিক আছে। কীর্তন হচ্ছে মেলা, তাই আবার এখানে ওয়ান ওয়ে বন্ধ।
কি অবস্থা! এটা যদি টোল রোড হয় তো, মানে টোল রোড তো অবশ্যই হবে একদিন না একদিন, টোল গেটও হয়েছে যখন টোল রোডও হবে, আর টোলটা যদি চালু হয়, চালু হওয়ার পর এরকম করতে পারি কিনা সেটাই দেখা। আমরা গোপালনগর রেলগেট চলে এসেছি। গোপালনগর রেলগেট ক্রস করবো এখন। ভাগ্য যদি ভালো থাকে রেলগেটটা পড়বে না, কারণ পড়ে থাকলে এটা স্মৃতি 6 মিনিট আটকে রাখে। না, পড়েনি এখনও। এখান থেকে কত কিলোমিটার রতন? 9 বা 10 কিলোমিটার, ওই তো 9.5 কিলোমিটার। বাহ, গেট পড়া নেই। 6 মিনিট থেকে বেঁচে গেলাম। গোপালনগর, আর এখান থেকে মাত্র 9.5 কিলোমিটার, তারপর বাড়ি। আস্তে আস্তে কাকা। বাঁ দিকে যে ডিভাইডারগুলো আছে এগুলোর পাশ দিয়ে গেলে একটা স স স স স স করে আওয়াজ হচ্ছে। এই যে দূর দিয়ে গেলে কোনো আওয়াজ না, এবার আবার আওয়াজ হচ্ছে। এটা মনে হয় হাওয়ার কোনো একটা আওয়াজ। হ্যাঁ, হাওয়া পাস হতে পারছে না, ওই জন্য এটা হতে পারে। যাওয়ার সময় আমি ভাবছিলাম এটা আওয়াজটা কেন হচ্ছে, আওয়াজটা কেন হচ্ছে। গাড়ি দাঁড় করিয়েও দেখলাম দুবার, কোনো কিছু খুঁজে পেলাম না। কোনো প্লাস্টিক বেঁধেছে কি না, বা কিছু অসুবিধা হচ্ছে কি না, কোনো কিছু খুঁজে পেলাম না। আসার সময় আজকে দুবার হয়েছে, বুঝতে পারিনি। এখন এখানে এসে পুরো এই ডিভাইডারগুলো যেমন দেওয়া আছে ঠিক সেরকম ছন্দে ছন্দে আওয়াজ হচ্ছে। ওইটা থেকে শিওর হলাম। আবার পাশ দিয়ে চালাচ্ছি, বুঝতে পারছি আওয়াজ হচ্ছে। দূর দিয়ে চালালে আওয়াজ হচ্ছে না, ওটা থেকে শিওর হলাম এর জন্য আওয়াজ হচ্ছে। মানে পেছনের জায়গায় বেসিক্যালি এটা হচ্ছে আওয়াজটা। গাড়ির যদি এরম লাইট জ্বলে আর কিছু দেখা যায়। ও, মাছের গাড়ি গেলে মনে হচ্ছে, জল পড়লো গায়ে। পুরোপুরি হোম টাউনে চলে এসেছি, অবধিকোনা পার্ক। আর মোটামুটি 2-3 মিনিট লাগবে বাড়ি ঢুকতে। সামনেই পথের সাথেই। অবধিকোনা পার্কটা বেশ ভালো, বেশ ওয়াটার পার্ক। গরমকালে মজা করা যায়, শীতকালে বিয়ে বাড়ি থেকে ভাড়াও দেওয়া হয়। আর এই যে বাড়ির পথের সাথে যে মনীষাঙ্গন, মনীষীদের আঙ্গন। আর একটু আগে গেলে ডান দিকে পাওয়ার হাউস, বনগাঁ 95 পাওয়ার হাউস। আর চলে এসেছি আমাদের একদম বাড়ির কাছে। ডান দিকে ঢুকবো, ঢুকে মোটামুটি 1 মিনিট গেছেই বাড়ি। যাও যাও যাও। 12 ঘন্টা মতো জার্নি করে, তার মাঝে একটু জলচন্ডী পাহাড়, কাশীপুর, গাছবাড়ি এসব ঘুরে টুরে অ্যাট লাস্ট 8:20, একদম পারফেক্ট 8:20 এসে পৌঁছালাম বাড়িতে। অ্যাট লাস্ট মোটামুটি 950 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি। গাড়ি চালিয়ে বাড়িতে চলে এসেছি ভগবানের কৃপায়, আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভকামনায়। পুরো সেফ জার্নিটা হলো এবং সেফ ল্যান্ডিংটা হলো বাড়িতে। তো জেনারেলি যে ব্লগগুলো হয়, যেরকম ব্লগ করে থাকি, একটু অন্যরকম করার চেষ্টা করলাম, যে এর থেকে চেঞ্জ করে একটু অন্যরকম করে দেখি কেমন লাগে। আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন, জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এরকম আরও অনেক জার্নি করার ইচ্ছে রয়েছে আমার পার্সোনালি। যদি আপনারা উৎসাহ দেন, সেই ইচ্ছেটা আরও বেশি বাড়বে এবং সফল হবে। তো অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কেমন লেগেছে পুরো জার্নি বা ব্লগটা, পুরো একটা মোটরসাইকেলে করে এরকম জার্নিটা এবং এর উপস্থাপনাটা। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।